এখন আমার একটা প্রশ্ন, ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা আপনি বহুবার বলেছেন, আপনার বহু ভিডিওতে আমি এটা শুনেছি। প্রতিবেশীকে সরানো যায় না, ইরেজ করা যায় না। তাহলে কি এখন এই মানে প্রফেসর ইউনুসকে নিয়ে যারা যারা লম্পঝম্প ইদানিং কালে করছে, তারা কি এখন প্রফেসর ইউনুসকে কি ভারতের দালাল বলবেন? আমার একটা প্রশ্ন। টিটু ভাই, এটা 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 তো অবশ্যই যে আসলে রাজনীতি এবং কূটনীতি, এগুলো কিন্তু, কূটনীতি হচ্ছে শক্তের ভক্ত নরমের জব। আপনি যতই ছাড় দিবেন ততই কিন্তু আপনাকে জেকে বসবে। কাজে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই প্রথম দেখলাম যে একজন রাষ্ট্রপ্রধান থেকে মানে রাষ্ট্রপ্রধানের সামনে রাষ্ট্রপ্রধান তারা সমান তালে কথা বলতেছেন। এবং আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী পায়ের উপর পা তুলে দেওয়া বা হাত ক্রস করে বুকে এভাবে নেতিবাচক ভঙ্গিতে কিন্তু তিনি বসেন নাই। নরেন্দ্র মোদী চমৎকার বলছে, দেখেন মানে এটাকে বলি আমরা হচ্ছে আপনার ছবি কথা বলে, প্রফেসর ইউনুসের ভঙ্গি দেখুন আর নরেন্দ্র মোদীর রিয়েলি ছবি কথা বলে। এটাকে আমি মনে করি না যে এতে তাদের বৈঠকের ক্ষেত্রে এতে কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে। তিনি রাখতেই পারেন, একজন ইন্টারপ্রেটার রেখেছেন, আরেকজন ইন্টারপ্রেটার রাখেননি, এটা কোনো বড় বিষয় না। পাশাপাশি টিটো ভাই আরেকটা বিষয় দেখাচ্ছিলেন যে ওই ডক্টর ইউনুসের কূটনীতির চালে নাকি কি ধরাশায়ী হয়ে গেছে মোদী। আমি বিষয়টাকে এভাবেও মনে করি না, কারণ এখানে এমন কোন কূটনৈতিক চাল তিনি খেলেননি যার জন্য একেবারে মোদী ধরাশায়ী হয়ে গেছে। মূল বিষয়টা হচ্ছে কি, আসলে আমি মনে করি যে সেটা ডক্টর ইউনুস হোক বা যেই হোক, আমাদের একটা প্রবণতা কি যে আমরা খুব নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয়েছে। এই বৈঠক হওয়ার পর ভারতীয় যে সমস্ত গদি মিডিয়া তাদের কি অবস্থা, এবং যারা আওয়ামী লীগের দালাল, যারা মনে করে ভারতের সাহায্যে তাদের নেত্রী আবারও ফিরে আসবে, তাদের কি অবস্থা এবং তারা কতটা হতাশগ্রস্ত হয়েছে। দর্শক, এ বিষয়ে নিয়ে কথা বলেছেন দুজন গুরুত্বপূর্ণ আলোচক, নাগরিক টিভির উপস্থাপক একজন কাজী হেমায়তুদ্দিন মিশন। তাদের আলোচনা আসলে বুঝতে পারবেন ভারতের যে সমস্ত দালাল্লা বাংলাদেশে রয়েছেন এবং আওয়ামী লীগের দালালরা রয়েছেন, মোটামুটি তাদের অবস্থা খুবই খারাপের দিকে। কারণ যে আশাটা তাদের ছিল, সেই আশাটাও তাদের শেষ হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। চলুন আলোচনাটাকে শুনে আসি। মিশন ভাই, আজকে বিষয় নির্ধারণ করেছি আমরা মোদি ইউনুসের বৈঠক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে খুনি হাসিনা কুপোকা এর সাথে হয়তো যুক্ত করতে পারেন যে আওয়ামী শিবিরে কান্নার রোল। যাই হোক, শুধু আওয়ামী শিবির না, এর সাথে অনেক শিবিরেই কান্নাকাটি শুরু হয়েছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই আজকে। আমরা মূলত এই বিষয়ে এবং আমেরিকার ট্যারিফ নিয়ে কিছু কথা বলবো। সো আমি আপনার কাছ থেকে জানতে চাই, এবং যার মানে এই যে একটি মিটিং, কাঙ্ক্ষিত মিটিং বলি আর যাই বলি, আমার কাছে মনে হয়েছে যে এই মিটিং যেহেতু আমরা টাইমলাইন করছি, এই মিটিং এ ব্যাপারে আমাদের সাংবাদিক শাহেদ আলমের টাইমলাইন থেকে নিয়ে আমরা শুরু করতে চাই। উনি বলছেন মুজিব কোর্টে মোদি, ডক্টর সাহেব ও হ্যাপি, ময়ূক ও জোনাকির মনে আগুন, আপার মনে দ্বিগুণ পোড়া গন্ধ। সো আপনার মন্তব্য জানতে চাই, এ ব্যাপারে আপনি কি বলবেন এই মিটিং সম্পর্কে আপনার? জি, অবশ্যই আমি বলবো। তবে টিটু ভাই, একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আমি চাই আমার পরে আপনিও এই ব্যাপারে কিছুটা মন্তব্য করুন যে আসলে আপনিও কি মনে করতেছেন। তো শুরুতেই আমার কাছে কিন্তু মানে আমি কিন্তু আসলেই আজকে খুব আনন্দিত, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমার চেয়ে ভালো আর কেউ চায় না। আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না, আবার তেমনি ভারতকেও মনে রাখতে হবে যে তারাও কিন্তু প্রতিবেশী পাল্টাতে পারবে না। দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এই সম্পর্ক হাসিনা পালিয়ে যাওয়ার পর খারাপ হওয়ার কারণ কিন্তু ভারত। আমি বারে বারে বলেছি যে ভারতের যে মিস ইনফরমেশন, ভারতের ডিসইনফরমেশন, ভারতের কথিত ফেক বাংলাদেশকে হিন্দু নির্যাতনের দিক দিয়ে অভিযুক্ত করা, বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিকভাবে নালিশ করা, আমেরিকা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশ বিষয়ে কথা বলা, তুলসী গাবাটকে দিয়ে বিবৃতি দেওয়ানো, এর সবকিছু কিন্তু বন্ধুত্বের পরিচয় বহন করে না। সরকার কিন্তু টিটু ভাই পালনের স্ট্রাকচার না। সরকার যায়, সরকার আসে। একসময় হাসিনা ছিল, এখন না, এখন ইউনুস। একসময় নরেন্দ্র মোদী থাকবে না, অন্য কেউ আসবে, কিন্তু যে যার যার স্বীয় দায়িত্ব পালন করতে হবে, এটাই নিয়ম। কিন্তু এই হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তারা বাংলাদেশকে একটা তাবেদারি রাষ্ট্র মনে করত এবং হাসিনাকে মনে করতো সেবাদাসী। কিন্তু আজকে আমরা দেখলাম যে একজন প্রকৃত
শাসক রাষ্ট্রনায়ক ডক্টর ইউনূস, যিনি মোদির সঙ্গে হেড টু হেড দ্বিপাক্ষিক সম্পর্ক চোখে চোখ রেখে কথা বলেছেন। এই প্রথম দেখলাম আমরা দুইজন রাষ্ট্রপ্রধান একসঙ্গে বৈঠক করেছেন। আর গত 15 বছর আমরা দেখেছি কি যে প্রভু এবং তার চাকর, প্রভু এবং তার চাকরানি তারা মিটিং করেছেন। হ্যাঁ, এখানে পিছনে একজন আপনি দোভাষী দেখতে পাচ্ছেন, নরেন্দ্র মোদী হয়তো তার ইংরেজিতে তিনি একটু কাঁচা, এই কারণে তিনি পিছনে দোভাষী রেখেছেন। তবে টুটু ভাই, ইংরেজিতে কাঁচা হোক আর যাই হোক, তিনি একজন প্রধানমন্ত্রী, 3 বার জনগণের ভোটে ভারতবর্ষের মতো একটা বড় দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তার যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং আমরা আরো দেখেছি যে নরেন্দ্র মোদী কিন্তু আপনি যদি বসার ভঙ্গিটা খেয়াল করেন, নরেন্দ্র মোদী কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন প্রফেসর ইউনূসকে। এবং এটা কিন্তু নরেন্দ্র মোদীর গুণ। নরেন্দ্র মোদী যেখানেই মিটিং করেন, নরেন্দ্র মোদীর অনেক বদগুণ আছে। আমি জানি আপনারা বলবেন যে গুজরাটের কসাই ঘটনা মিথ্যা না, ঘটনা সেগুলো সত্য, কিন্তু তিনি দ্বিপাক্ষিক বৈঠক হলে সবসময় তিনি মনোযোগ দিয়ে কথা শোনেন, যে কি কথা বলতেছে এটা তিনি শোনার চেষ্টা করেন। তো আজকের এই বৈঠকটা কিন্তু হওয়া উচিত ছিল। এই মনে রাখবেন যে ভারত আমাদেরকে 3 দিকে ঘিরে আছে। তবে ভারতের উচিত ছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরে বড় রাষ্ট্র হিসাবে আমন্ত্রণ করে ইউনূসকেই। এখন দোষ আপনার হয়তোবা এরকম যে দোষ ভারতেরও দিয়ে লাভ নাই, হয়তোবা হাসিনা এবং আওয়ামী লীগ তারা চেয়েছে যে যাতে এই বৈঠকটা না হয়। এবং আপনি দেখেন যে আরেকটা বিষয় আপনি দেখবেন যে এই যে নরেন্দ্র মোদী আর ইউনূস সাহেব বসেছে, এখানে কিন্তু ইউনূস সাহেবও তার যে দলবল আছে, মানে যারা কূটনৈতিকভাবে অভিজ্ঞ, এদেরকে নিয়ে গিয়েছেন। এবং নরেন্দ্র মোদীও কিন্তু তার সিনিয়র অফিসিয়ালদের নিয়ে গিয়েছে। এটা ওই ইলন মাস্কের মতো কিন্তু ওই বউ আর বাচ্চাদেরকে নিয়ে বসে যায়। আমি আপনাকে একটা চমৎকার জিনিস দেখাতে চাই। আপনি দেখুন, মোদী অপেক্ষা করছে এবং বীর দর্পে আমাদের, আমি যাকে বলি আমাদের মানে মাথার তাজ, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, আমি যাকে সম্মান করি এবং চমৎকার করে আমি একটা জিনিস বলতে চাই, এর আগেও আমি বলছি, বারবার আমি বলছি, ডক্টর ইউনূস সাহেবের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল। আমি বাংলাদেশে রাইট, আমি বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের সাথে আমাদের একটা প্রজেক্ট ছিল, সেটার নাম ছিল মানে ঋণ মানবাধিকার। এর উপরে আমাদের একটা ওয়ার্কশপ ছিল। আমি ওনার সাথে কাজ করেছি। ওনার ছোট ভাই আমার মানে মোহাম্মদ জাহাঙ্গীর আমাকে প্রচন্ড স্নেহ করতেন, আপনি কল্পনা করতে পারবেন না। আমি ওনার ছোট ভাইয়ের সাথে অনেক দেশ ঘুরেছি। ছোট ভাই তো মারা গেছে না? মারা গেছে জাহাঙ্গীর ভাই, রাইট। উনি আমাকে বলতো, টিটো তুমি দেশের বাইরে কোথাও গেলে আমাকে কিন্তু তোমার সাথে নিবা। আমি হচ্ছে জাহাঙ্গীর ভাই, আমি যেখানেই যাই আমি আপনাকে আমার সাথে নেব। তো যাই হোক, না আজকে যেহেতু জাহাঙ্গীর কথা তুললেন, দর্শক আমি একটু সংক্ষেপে বলি। এই জাহাঙ্গীর সাহেব ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন, তো ডক্টর মোহাম্মদ ইউনূস তার চিকিৎসা ব্যয়ভার বহন করবেন। তো তাকে বিদেশে পাঠাবেন চিকিৎসার জন্য ইকোনমি ক্লাসে। একজন বললেন যে স্যার আপনার তো একমাত্র ছোট ভাই ক্যান্সার আক্রান্ত, একটু বিজনেস ক্লাসে নেন। তখন উনি বলেন যে না, এটা আমার টাকা না, এটা আসলে আমি পারি না এভাবে, আমার ওইরকম সামর্থ্য নাই। তো তিনি তার আপন ভাইকে কিন্তু বিজনেস ক্লাসে পাঠাননি। যাক হ্যাঁ, তো এখন আপনি দেখুন যে একটা ছোট্ট মানে ভিডিও আমি আপনার দর্শকদেরকে দেখাতে চাই এবং তারপরে আমি আমার টেকটা দিতে চাই। দেখুন। দেখলেন তো, মানে এটা কল্পনা করা যায়। এবং আমি এই কথাটা বহুবার বলেছি, দর্শক আপনাদের মনে আছে যে আমাদের প্রফেসর ইউনূস আমাদের মাথার তাজ, এবং প্রফেসর ইউনূসের যে উচ্চতা, সেই উচ্চতায় মোদি এইভাবে তাকাতে হবে, এত বেশি উচ্চতা। সো আমরা কিন্তু একদম প্রত্যক্ষ করলাম যে আমাদের প্রফেসর ইউনূসের সামনে মোদি যে কত ছোট হতে পারে। ভারত অনেক বড় দেশ, কিন্তু প্রফেসর ইউনূসের কাছে মোদির উচ্চতা খুবই ছোট।
সো এখন এই যে হাত ঝাঁকুনি দেখে কি মনে হলো অনেকের মধ্যে? এখন আমার একটা প্রশ্ন, ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, এটা আপনি বহুবার বলেছেন, আপনার বহু ভিডিওতে আমি এটা শুনেছি। প্রতিবেশীকে সরানো যায় না, ইরেজ করা যায় না। তাহলে কি এখন এই মানে প্রফেসর ইউনুসকে নিয়ে যারা যারা লম্পঝম্প ইদানিং কালে করছে, তারা কি এখন প্রফেসর ইউনুসকে কি ভারতের দালাল বলবেন? আমার একটা প্রশ্ন। টিটু ভাই, এটা 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 তো অবশ্যই যে আসলে রাজনীতি এবং কূটনীতি, এগুলো কিন্তু, কূটনীতি হচ্ছে শক্তের ভক্ত নরমের জব। আপনি যতই ছাড় দিবেন ততই কিন্তু আপনাকে জেকে বসবে। কাজে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই প্রথম দেখলাম যে একজন রাষ্ট্রপ্রধান থেকে মানে রাষ্ট্রপ্রধানের সামনে রাষ্ট্রপ্রধান তারা সমান তালে কথা বলতেছেন। এবং আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী পায়ের উপর পা তুলে দেওয়া বা হাত ক্রস করে বুকে এভাবে নেতিবাচক ভঙ্গিতে কিন্তু তিনি বসেন নাই। নরেন্দ্র মোদী দেখুন, আপনি চমৎকার বলছেন। দেখেন, মানে এটাকে বলি আমরা হচ্ছে আপনার ছবি কথা বলে। প্রফেসর ইউনুসের ভঙ্গি দেখুন, আর নরেন্দ্র মোদীর রিয়েলি রিয়েলি ছবি কথা বলে। অর্থাৎ বসার ভঙ্গি, অর্থাৎ আপনার যে এক্সপ্রেশন, এটা কিন্তু কথা বলে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি আপনাকে বলতে চাই একটা জায়গায়, আপনার কাছে কি মনে হয় না এই স্বাধীনতার পরবর্তীতে, স্বাধীনতা উত্তর এই প্রফেসর ইউনুসের সময় আমরা রাষ্ট্র হিসেবে মর্যাদাবান হয়েছি? কারণ এই 16 বছর হাসিনা ভারত এবং বাংলাদেশের রিলেশনটাকে এই প্রভু এবং ভিত্তর পর্যায়ে নিয়ে গেছিল। সেখান থেকে দেখুন এই প্রফেসর ইউনুস একদম সমান্তরাল করেছে। অর্থাৎ এটাকেই আমরা বলছি কূটনৈতিক ভাষা। এখন দেখুন, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই, আমাদের দর্শকদেরকেও দেখাতে চাই। আমি একটা জিনিস আপনাকে বলতে চাই যে ডক্টর ইউনুস প্রমাণ করলেন, দেখুন উনি একটি ছবি দিচ্ছেন উপহার, মানে কূটনৈতিক শিষ্টাচার, কূটনীতি। এই মানে আমরা কি বলছিলাম যে প্রফেসর ইউনুসের কাছে শিখতে হবে আমাদের। উনি একটা ছবি উপহার দিয়েছেন, কোনটি জানেন? 15তে বোধহয় সম্ভবত এই মোদি তাকে গোল্ড মেডেল দিচ্ছে, সেটি বাধাই করে তাকে দিচ্ছে। মানে বুঝছেন আপনি, মানে কতটুকু, মানে এটাকে বলে কতটুকু কূটনৈতিক মেধা থাকলে এটি করা সম্ভব, আপনি বলুন এখন। জি না না, তা তো অবশ্যই। তবে আমার মনে হয় যে ওই জুলাই আন্দোলনের একটা ছবি দিলে আর একটু ভালো হতো আর কি। এটা কোনো সন্দেহ নাই। আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে নরেন্দ্র মোদী কিন্তু পিছনে একজন ইন্টারপ্রেটার নিয়ে আসছে, যিনি তর্জমা করে দিবেন। এবং এতে কিন্তু আমি আরো নরেন্দ্র মোদীর প্রশংসা করব যে তিনি ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখেছেন, এবং যাতে কোনো ভুল না হয় জন্য তিনি যে কোনো কথাকেই তিনি কনফার্ম করার জন্য, যাতে কোনো কথার অর্থ তিনি ভুল না বোঝেন, এজন্য কিন্তু একজন ইন্টারপ্রেটর নিয়ে এসেছেন। তার মানে মোদি ইউনুসের এই মিটিংটা ভারত সরকার খুব গুরুত্বের সঙ্গে নিয়েছে। এটা আপনি ভদ্রলোক, আপনি ইউ আর জেন্টলম্যান, সে কারণে বলছেন। বাট এই ছবি নিয়ে অনেক ট্রল হচ্ছে। ভারতের মতো এত বড় একটি দেশ, এবং পৃথিবীর কোথায় নাই ভারতীয়রা নেতৃত্ব দিচ্ছে, লিডার, তারা অনেক সেক্টরে তারা লিড করছে। সেখানে ভারতের মতো একটি দেশে প্রধানমন্ত্রী উনি ইংরেজিতে বোঝেন না, এটা যদি আপনি বলেন তাহলে ভারতের জনগণকে ওই কচু খেতে মানে ফাঁসি নেওয়া ছাড়া বুদ্ধি নেই। ইংরেজি না জানাটা কোনো অপরাধ না, তাই না? অপরাধ না, আমি তা বলিনি। আমি বলছি লিডারশিপ, অর্থাৎ তারা এমন এক লিডারকে নির্বাচিত করেছে ভারত, যে যার মধ্যে কোনো শিষ্টাচার নাই। যেমন ধরুন, আমি আপনাকে বলি, আমি তো মনে করি এই যে মিটিংটা হয়েছে, এটি তারা মানে বাধ্য হয়ে মিটিং করেছে। আমি আপনাকে এটা বলতে পারি। এখন এই বাধ্য হয়ে কেন করেছে? বাধ্য হয়ে করেছে, এই চায়নাতে আমাদের ইউনুস সাহেব এই চিকেন নেক সম্পর্কে একটা মন্তব্য করেছে,
এবং এরপরেই কিন্তু ওদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখুন প্রথম দিন আমরা কি দেখলাম, আমরা ছবি দেখলাম, আরো চোখে মোদি খালি প্রফেসর ইউনিভার্সিটির দিকে একবার তাকিয়েছে, আর তাকায় নাই, একটা শব্দ ব্যবহার করে নাই। এখন আপনি বলুন যে একটি এত বড় দেশের প্রধানমন্ত্রী, তার মধ্যে যদি কূটনৈতিক শিষ্টাচার না থাকে, এবং এখন ভারতের কংগ্রেস একটু আগে কি স্টেটমেন্ট দিয়েছে জানেন? ভারতের কংগ্রেস স্টেটমেন্ট দিয়েছে যে এটা প্রমাণিত যে বৈদেশিক, এই মোদির বৈদেশিক নীতি অকার্যকর। বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক যে নষ্ট হয়েছে, এটি মোদির অকার্যকর বৈদেশিক নীতির কারণে। না, এটা তো সত্য। যেমন প্রফেসর ইউনূস কিন্তু অনেকবার নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে, কিন্তু ভারত সরকার রাজি হয়নি। তখন অনেকেই বলেছেন যে ডক্টর ইউনূস কেন বারে বারে নরেন্দ্র মোদী সাক্ষাৎ চাচ্ছে। তখন আমি বলেছি যে এটাও ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা টেকনিক, যে তারা পশ্চিমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমরা কিন্তু ভারতের সঙ্গে বারে বারে বসতে চাই, ভারত কিন্তু চায় না, তাই না? তো টিটু ভাই, ভারতের কিন্তু এই 5ই আগস্ট থেকে বেশ কিছু ভুল পদক্ষেপ ছিল এই বাংলাদেশ নিয়ে, সেটা কিন্তু এখন স্বীকার করে সামনে চলা উচিত। আমাদের বাংলাদেশিদের ভিতর ভারতীয়দের ব্যাপারে অনেক নেতিবাচক ধারণা আছে, এটা যেমন সত্য, তেমনি ভারতীয়রাও কিন্তু অনেকে মনে করে যে বাংলাদেশে নেতিবাচক, যে বাংলাদেশে জঙ্গি ওই সে এগুলো কিন্তু এই বিষয়গুলোকে সমাধান করার জন্য দুই দেশের সরকার প্রধানকে এগিয়ে আসা উচিত। 5ই আগস্টের পর থেকে ভারতের যে পদক্ষেপগুলো ভুল ছিল এগুলো কিন্তু স্বীকার করে সামনে চলা উচিত, কিন্তু সেই স্বীকারটা কি ভারত করবে? অর্থনীতি বা ভূরাজনীতিতে ভারত কিন্তু আমাদের কাছে তেমন কোনো চ্যালেঞ্জ না টিটু ভাই, তেমন কোনো চ্যালেঞ্জ না। মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান কিচ্ছু না, শুধুমাত্র ভারতের এই দাদাগিরি সুলভ আচরণটা, যে হ্যাঁ আমরাই তোমাদের হর্তাকর্তা, আমাদের কারণে তোমরা স্বাধীনতা লাভ করেছো, 71 সালে আমরাই তোমার স্বাধীনতা দিয়েছি। এগুলো টিটু ভাই বন্ধ করতে হবে। এবং আমাদের বাংলাদেশে আছে মনে করেন যে 12 লক্ষ রোহিঙ্গা, কলকাতায় আছে 30,000 রোহিঙ্গা। কলকাতায় যদি 30,000 রোহিঙ্গা থাকে, তাহলে এখন 50,000 ছাত্রলীগ যুবলীগ আছে না? তাহলে এই ছাত্রলীগ যুবলীগের ওরা কিভাবে কলকাতায় বসে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করতেছে? এগুলো তো আপনার ইনভেস্টিগেশন করতে হবে, এরা কোন বিষয়ে আছে, কিভাবে আছে। এখন যদি সম্পর্ক ভালো চায়, আজকে আমি জানি না আজকের এই বৈঠকের পর ভারত কি পদক্ষেপ নেয়, বা এটা কি শুধুমাত্র রুটিন বৈঠক কিনা, কিন্তু ভারতের উচিত অনতিবিলম্বে যেই সব ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ভারতে পালিয়েছে, ওদেরকে জিজ্ঞেস করা যে তোমরা কোন বিষয়ে আছো। এখন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে দেখুন, আমি মনে করেছিলাম যে হাসিনার ব্যাপারে কিন্তু ইউনূস কোনো কথা বলবে না মোদিকে, কিন্তু হাসিনা মোদিকে বলেছে যে হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে হবে। তো এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করেছিল ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে। বিক্রম মিশ্রি বলেছেন যে হ্যাঁ, আলোচনা হয়েছে, তবে এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তো বৈঠকে নরেন্দ্র মোদী বলেছে যে বাংলাদেশে গণতন্ত্র হাসিনার সময় কইছিল, যাক তারপর এখনো বলছে সাধুবাদ জানাই। স্থিতিশীলতা, শান্তিপূর্ণ পরিবেশ, প্রগতি, অন্তর্ভুক্তি। এই অন্তর্ভুক্তি বলতে গিয়ে একটু আওয়ামী লীগকে আর কি নির্বাচনে আনার জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক। আবার নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছেন যে দুই দেশের সম্পর্ক ক্ষতি করে এমন বক্তব্য এড়িয়ে যাওয়াই ভালো। বিশেষ করে আপনি যেটা বলেছেন যে ডক্টর ইউনূস চীনে যে মন্তব্যটা করেছেন, ডক্টর ইউনূস চীনে গিয়ে যে মন্তব্য করেছেন সেটা ছিল সম্পূর্ণ বিজনেস পারপাসে। তিনি বলেছেন যে আমরাই একমাত্র অভিভাবক, এই ভারতের 7 সিস্টার্স রাজ্যের অভিভাবক আমরাই একমাত্র অভিভাবক, কারণ আমাদের সঙ্গে স্থল লাইন আছে। এটা কি মিথ্যা? এটা তো মিথ্যা না। ওদের কোনো সমুদ্র বন্দর নাই, একমাত্র বাংলাদেশের সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর। কাজেই ওদের কোনো, যদি সমুদ্র পথ দিয়ে আমদানি করতে হয়, আপনারা জানেন সমুদ্র পথে আমদানি করলে সস্তায় পণ্য আমদানি করা যায়, তাহলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে হবে। এবং উনি বলেছেন যে চায়নাও এই ক্ষেত্রে উপকৃত হতে পারে। এখন সবাই বলতেছে এই চায়নাকে আমন্ত্রণ জানাইছে। আরে ভাই, চায়নার কি বিনিয়োগ ভারতে নাই? প্রচুর আছে। ডক্টর ইউনূস প্রত্যেকটা কথা বলছেন বিজনেস পারপাস নিয়ে। এটা নিয়ে মনে করেন যে ভারতের কিছু লোকজন চরমভাবে উত্তেজিত, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি গালাজ করে এবং বলে যে ঢাকার মানে বাংলাদেশ চট্টগ্রাম দখল করে নিতে। যদিও ভারত সরকারের হাই অফিসিয়ালরা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তো আজকে এই মোদী স্মরণ করে দিয়েছেন ইউনূসকে যে সম্পর্কে বা পরিবেশে ক্ষতি করে এমন কোনো বক্তব্য এড়িয়ে না চলাই ভালো। এবং ডক্টর ইউনূসও কিন্তু তার ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ, আমি আসলে এভাবে বলতে চাইনি, আমি এটা বিজনেস পারপাসে বুঝিয়েছি। এবং সীমান্ত সুরক্ষা এবং নিরাপত্তা আইনের কঠোর প্রয়োগ। এবং মোদী বলেছেন যে অবৈধভাবে যাতে কোনো বাংলাদেশি সীমানা পারিয়ে ভারত যেতে না পারে। তখন ইউনূস বলেছেন যে তোমরাও তো আমাদেরকে গুলি করে মারো,
তখন ভারত বলেছে, মোদী বলেছে যে তারা আত্মরক্ষার্থে গুলি করে, যেটা কিন্তু একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। আমরা জানি যে ওরা পাখির মতো গুলি করে মারে, কিন্তু নরেন্দ্র মোদী তার বিএসএফ এর পক্ষে সাফাই গাইছে। এছাড়া বৈঠকে হাসিনার প্রত্যাবর্তন তো হয়েছে, সীমান্ত হত্যা, তিস্তা প্রকল্প, গঙ্গা চুক্তি, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আবার আপনি যেটা বললেন, যেটা ছবি দিচ্ছে নরেন্দ্র মোদী 2015 সালের 3রা জানুয়ারি মুম্বাইতে অনুষ্ঠিত 102তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এই অধ্যাপক ইউনূস একটা স্বর্ণপদক দিয়েছিলেন। এই এখন এখন আপনার কি এই বৈঠকের পরে কি হবে আমি জানি না। হয়তোবা নরেন্দ্র মোদী দেশে গিয়ে তার বিশ্বস্ত যারা আছে, অজিত ডোভাল, জয়শঙ্কর, অমিত শাহ, রাজনাথ সিং, একটা জিনিস আপনাকে কথা বলবেন আর কি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, নরেন্দ্র মোদী, আপনি মানে কেন বুঝতে হবে আমি বলছি, ইদানিং কালে মোদী হটাও যে মুভমেন্ট, এটা কিন্তু শুরু হয়েছে, ভারতে কিন্তু শুরু হয়ে গেছে। এখন মোদী হটাও শুরু হয়েছে এবং শেখ হাসিনা কে আশ্রয় নিয়ে, শেখ হাসিনাকে আশ্রয় ভারতে দেওয়াকে নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্নবিদ্ধ হচ্ছে, মোদী প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আমার আজ এই মিটিং এ আমি কি হয়েছে, আই ডোন্ট কেয়ার, আই ডু কেয়ার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে, আমাদের সাথে সম্পর্ক না। ডক্টর ইউনূস কিন্তু স্ট্রংলি বলেছেন যে শেখ হাসিনা আপনাদের দেশে বসে যেভাবে উস্কানি দিচ্ছে এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এখন জবাবে মোদী বলেছেন যে ওই একটা কথাই, যে ঠিক আছে আমরা বিষয়গুলো ভেবে দেখব। শেখ হাসিনার ব্যাপারে বা তাকে ফেরত দেওয়ার ব্যাপারে নরেন্দ্র মোদী কোনো আশ্বাস দেয়নি, বরং নরেন্দ্র মোদী একটা কথা বলেছে, আমি মানে বিশ্বস্ত খবর পেয়েছি, নরেন্দ্র মোদী বলেছে যে হাসিনা ভারতে পালিয়ে আসার ব্যাপারে তো আমাদের কোনো দোষ নাই, আপনাদের সেনাবাহিনীর বিমানই তাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছে, আমরা কিন্তু তাকে গিয়ে আনিনি। এখন ঠিক আছে, ফেরতদের ব্যাপারে কথা বলতেছেন, আমরা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী চিন্তা ভাবনা করে আমরা ব্যবস্থা নেব। বাট আমি এখনো বিশ্বাস করি যে ভারত হাসিনাকে ফেরত দিবে না। কিন্তু ইউনূস বলেছে যে আপনাদের কাছে আছে, কিন্তু আপনাদের এখানে বসে অনলাইন ব্যবহার করে হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে, দেশ বিরোধী বক্তব্য দিচ্ছে, এটার প্রতিকার আপনাদেরকে করতে হবে। ডক্টর ইউনূস কিন্তু প্রত্যেকটা বিষয় উপস্থাপন করেছেন, প্লাস সার্কের পুনরুজ্জীবন, তারপরে কানেক্টিভিটির গুরুত্ব আরোপ করেছেন যে কানেক্টিভিটি, তোমরা আমাদের বন্দর ব্যবহার করো, আমরা তোমাদের স্থলপথ ব্যবহার করি, এভাবে সবাই মিলে কিন্তু একটা মানে সবাই সবার অবকাঠামো ব্যবহার করে আমরা সবাই উপকৃত হই, এটাই বোঝাতে চেয়েছেন। জি ভাই বলুন। না, এখন আমার কথা হচ্ছে ভাই, এটা তো মানে আমি যেমনটি বললাম যে আওয়ামী লীগের ভেতরে কান্নার রোল শুরু হয়েছে। আমি শুধু দীর্ঘমান টিল থেকেও আমি শুনতে পাচ্ছি কান্নাকাটি। আপনিও নিশ্চয়ই লন্ডন থেকে শুনছেন কান্নাকাটির শব্দ। এখন সেই সঙ্গে আরেকটি জিনিস খুবই উল্লেখযোগ্য, যেটি আপনি একটু আগে বললেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা ভারতে বসে মানুষকে উস্কে দিচ্ছে। সুতরাং এগুলো ভারতকে বন্ধ করতে হবে। যদি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে চায়, যদি সৎ প্রতিবেশী সুলভ আচরণ ভারত না করে, একটা কথা আমি আপনাকে বলি মিশন ভাই, ইনি হচ্ছেন প্রফেসর ইউনূস, ইনি হচ্ছেন ডক্টর ইউনূস। উনি কম কথা বলেন, বেশি কাজ করেন, প্রচার বিমুখ, প্রচার কম করেন, বাজিমাত করেন। ঠিক আছে? সো ডে ওয়ান থেকে আমরা এখন একটা জিনিস আপনাকে বলি, আমি বহুবার বলেছি, আপনি এটাকে আমার সাথে একমত কিনা, সেটি হচ্ছে যে প্রফেসর ইউনূস আরো ক্যাপাবল হতে পারত যদি তার উপদেষ্টা পরিষদে কিছু অথর্ব উপদেষ্টাকে যদি বাদ দিতে পারতো, রিশাফল করতে পারতো, তাহলে আমি মনে করি তারা আরো ডাইনামিক কাজ করতে পারতো। কারা এই অথর্ব জানতে হবে? আছে অনেক, আমি নাম বলতে চাই না, নাম বলে এই মুহূর্তে বলতে চাই না, আমি জাস্ট আপনাকে বলি
না টিটু ভাই, এরকম অথর্ব না। যেমন ধরেন বাণিজ্য মন্ত্রীকে যখন নিয়োগ দিলেন প্রফেসর ইউনূস, আমি তার মানে আমি আপনাকে দেখালাম, ওনার নাম হচ্ছে শেখ বশির উদ্দিন। বশির উদ্দিনকে যখন দিলেন নিয়োগ, তখন দুই একজন ইউটিউবার এই বশির উদ্দিনের বিরুদ্ধে মানে হেন নাই করেছে। আজকে এই বশির উদ্দিনের কারণে আপনার রমজানে আপনি দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে ছিল। এই বশির উদ্দিন বলছেন আমেরিকা যে দিয়েছে কি বলে আপনার শুল্ক আরোপ করেছে, সে ব্যাপারও সে কাজ করছে। সো আমরা ওই মানে এরকম আমি ওনাকে যোগ্য মনে করি, কিন্তু আরো বেশ কিছু অযোগ্য আছে। তো এই ব্যাপারে আপনার মন্তব্য? আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত না। কেন? ওনারা তো রাজনীতিবিদ না। আপনি আমি কি মনে করি না করি এটা ওনাদেরকে এটা তার দ্বারা বাধ্য না, তারা আমার কাছে ভোট চাইতে আসবে না। একটা উপদেষ্টার কাছে 5-6টা মন্ত্রণালয়, ভাই ওরা কাজ করতে করতে ওদের জীবন শেষ, তারপর ওদের ফ্যামিলি লাইফ, ওরা তো আগে 9 to 5 জব করতো, তাই না? তো এ কারণে ওরা গণমাধ্যমের মুখোমুখি হয় না। বাট যেভাবে যে স্পিডে কাজ হচ্ছে কিন্তু এই যে দেখেন ডক্টর ইউনূস, আমি আপনাকে বলি কাজ হচ্ছে একমাত্র প্রফেসর ইউনূসের কারণে কাজ হচ্ছে। না না না, প্রফেসর ইউনূস আমি আপনাকে বলি, চীনে যখন তিনি চীন সফরে গেলেন, এই পুরো সফরটাই অর্গানাইজ করেছে ডক্টর খলিলুর রহমান, আমাদের পিনাকি ভট্টাচার্যের গুরু ডক্টর খলিলুর রহমান। তখন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট ভাষায়, আমি একটা তথ্য পেলাম যে খলিলুর রহমান নাকি পিনাকিকে বলেছে তুমি আমাকে তোমার গুরু বলবা না। হ্যাঁ বলেছে তো। এখন খলিলুর রহমানও পিনাকিকে ওন করে না, তুমি আমাকে গুরু বলছো, এই কারণে কিন্তু আমি বিপদে আছি বলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চায়নাকে বলেছেন অনেক হয়েছে। আপনি আগে তো ইউনূস বলতো হাসিনাকে যে রোহিঙ্গাদের ফেরত নেওয়া লাগবে না, তুমি নোবেল প্রাইজ পেয়ে যাইবা, আমরা আমাদের প্রভাব খাটাবো ইত্যাদি ইত্যাদি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে মিয়ানমার যদি তুমি চীন মিয়ানমারকে একবার বলো যে রোহিঙ্গাদের নিয়ে যাও, তাহলে মিয়ানমারের বাপের সাধ্য নাই তোমার কথা বকা করে। তখন এই চীন মিয়ানমারকে বলেছে যে তোমরা তোমাদের নাগরিককে নিয়ে যাও। এখন এই কয়দিনের ভিতরেই বলতেছে যে 1,80,000 না কত রোহিঙ্গাকে তারা ফেরত নিয়ে যাবে, যেটা হাসিনা 17 সাল থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24 7 বছর হাসিনা এটা পারে নাই। তো এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যোগ্যতা। এবং আপনি যে বললেন যে মোহাম্মদ ইউনূস কাজের, অবশ্যই কাজের, কিন্তু তিনি তো একা না, তাকে তো এসব ম্যানেজ করা লাগে, এগুলো তো রাষ্ট্রের কাজ। আপনি একটা জিনিস আপনি দেখেন, আমি বলি আপনাকে, পিনাকি ভট্টাচার্য কয়েকটা ভিডিও বানিয়েছে সচিব জসিম সাহেবের বিরুদ্ধে, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং সচিব জসিম উদ্দিন। এখন পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে জসিম উদ্দিন আওয়ামী লীগের দালাল। তার কথা পুরোপুরি মিথ্যা না হলেও আমি যদি বলি টিটু ভাই, আওয়ামী লীগের আমলে পররাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করে আওয়ামী লীগের দালালি করা ছাড়া উপায় কি ছিল আপনি বলেন তো? ছিল না তো। আপনার চাকরি করতে হবে। কিন্তু আমি মনে করি যে বর্তমান ইউনূস সরকার, যারা হাসিনা সরকারের থেকে তারা প্রয়োজন যতটুকু অতটুকু দালালি করেছে চাকরি টিকে রাখার জন্য, কিন্তু ব্রিলিয়ান্ট ওইসব লোকগুলোকে তৌহিদ সাহেব পররাষ্ট্র মন্ত্রণালয়ে রেখেছেন এবং জসিম হচ্ছে তার একজন। এবং আজকে আমি আপনাকে বলে রাখি, আজকে এই নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূস সাহেবের যে বৈঠকটা হয়েছে, এটার পেছনেও কিন্তু এই জসিম সাহেবের হাত আছে। এই জসিম সাহেব তার দক্ষতা দেখিয়ে, আমি এখানে একটু অ্যাড করি ভাই, আমি বলি এই পররাষ্ট্র সচিব সম্পর্কে পিনাকি যা বলেছে তার কিছু কিছু ব্যাপার আমি পিনাকিদের সাথে একমত। আমাদের এখানে অটোয়াতে বাংলাদেশ হাই কমিশনের একজন হাই কমিশনার ছিলেন, তার নাম খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, ওনার নামও খলিলুর রহমান। এই খলিলুর রহমান মন্ট্রিলে এসে পাবলিক মিটিং এ ঘোষণা করেছিল এইখানে মন্ট্রিল থেকে একটি টেলিভিশনের টেলিভিশন থেকে এক রাষ্ট্রদ্রোহী, এইভাবে বলছিল, এক রাষ্ট্রদ্রোহী ব্যক্তি অনুষ্ঠান করে, সরকারের বিরুদ্ধে বলে।
আমরা সিদ্ধান্ত নিয়েছি, হাই কমিশন সিদ্ধান্ত নাকি নিয়েছিল আমার হাই কমিশনের সমস্ত সেবা তারা আমাকে, আমার এবং আমার পরিবারের কাউকেই তারা দেবেন, এবং আমাকে কিন্তু দেয় নাই। দীর্ঘদিন কিন্তু আমি কে বলে হাই কমিশনে যেতে পারি নাই। আমি আমার পাসপোর্ট চাইতে পারিনি, আমি আমার নো ভিসা রিকোয়ার্ড নিতে পারিনি। এটা তো সত্য কথা। এখন গত সপ্তাহে দেখলাম এই খলিলুর রহমান এখন পূর্ণাঙ্গ সচিব হয়েছে। এখন একে ধরবো আমি কালকে, আগামীকালকে একে ধরবো আমি। ওটাই আমি আপনাকে বলছি যে এটা তো সত্যই। বিশেষ করে বহু দূতাবাসে কিন্তু এখনো স্বৈরাচারের দোসররা বসে আছে এবং তো ইচ্ছায় ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো দিবালোকের মতো সত্য। কিন্তু আমি বলতে চাই যে এই জসিম তিনি আবার এদেরকে রক্ষা করার একটা এদেরকে রক্ষা করার একটা অভিযোগ তার বিপক্ষে আছে। আবার এখানে আবার তিনি যে একজন ব্রিলিয়ান্ট কূটনীতিক, এতে কোনো সন্দেহ নাই। সব মিলিয়ে ভালো খারাপ দুটোই আছে আর কি। তো এই নিয়েই থাকুক আপাতত। পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে তারা ব্যবস্থা নিবে, জসিম থাকবেন কি থাকবেন না সেটা হচ্ছে গিয়ে তাদের বিষয়। তবে এই জসিমের একটা অবদান ছিল এই ভারতের সঙ্গে সম্পর্কটা ভালো করার জন্য, এবং এই নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠকটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস ইতিহাসে। টিটু ভাই, ভারতের সঙ্গে বন্ধুত্ব আমরা তো চাই, কিন্তু ভারত যেভাবে গত 15 বছর ধরে হাসিনাকে টিকিয়ে রেখেছে সেই ইতিহাস তো আর বলে লাভ নাই। সেই 14 সালের নির্বাচনে সুজাতা সিং এর কথা আপনি জানেন, এরশাদকে নির্বাচনে নিল থেকে এই পর্যন্ত হাসিনার বিরুদ্ধে একটা কথা পর্যন্ত তারা বলে নাই। তারা বলেছে যে এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। যেই হাসিনা পালিয়ে গেল তখন আর বাংলাদেশ আভ্যন্তরীণ বিষয় না, তখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। কাজেই এই ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু রাখার পেছনে সবচেয়ে বড় সমস্যাই ভারত। এবং আজকে নরেন্দ্র মোদী বলতেছে ডক্টর ইউনূসকে যে এমন কোনো কথা বলবেন না যাতে দুই দেশের সম্পর্ক নষ্ট হয়। এই কথাগুলো তুমি তোমার দেশের রাজনীতিবিদকে বলো না কেন? ভারতের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী, ওই শুভেন্দু অধিকারী বাটপার অধিকারী, কলকাতার বিরোধী নেতা, ও সারা দিন বাংলাদেশের জনগণকে নিয়ে কি পরিমাণ যে আজে বাজে কথা বলে। ও বাংলাদেশ দিনের ভিতরে 10 বার দখল করে। একটা আছে ময়ূক রঞ্জন, আরো কিছু আছে বলে চট্টগ্রাম দখল করে ফেলো। এই আমরা তো দখলের কথা বলি না ভাই, আমরা তো ভারত দখলের কথা কোনোদিন বলি নাই। ইউনূস সাহেব বিজনেস পারপাসে বলেছে, এটাকেই তারা ব্যাখ্যা ভুলভাবে করতেছে। আমাদেরকে কখনো বলি নাই যে আমরা ভারত দখল করব, কিন্তু ওই ভারত অনবরত দিনের ভিতরে 100 বার চট্টগ্রাম নিয়ে যায়, এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায়, এবং আমাদেরকে অনবরত তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আমরা কিছুদিন আগে দেখলাম না যে ভারতের সেনাপ্রধান সে তার বক্তব্য রাখছিল, বোধহয় সম্ভবত আমাদের সেনাপ্রধানের সাথে কথা বলছিল বা হোয়াটএভার, সে বলছে যে নির্বাচিত কোন সরকার ছাড়া ভারত কাজ করবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা দীর্ঘ 16 বছর ছিল অনির্বাচিত, অন্তত 2 টার্মে সে অনির্বাচিত ছিল। আমি যদি 8 সালেরটাও যদি নির্বাচন ধরি, কিন্তু পরবর্তীতে 2 টার্ম তারা অনির্বাচিত ছিল, জনগণের ম্যান্ডেট ছিল না। তাহলে আমাদের প্রশ্ন কি, আমরা কি প্রশ্ন করতে পারি না যে এই অনির্বাচিত, আমি জানি ভোটে নির্বাচিত, নিজেরা নির্বাচিত সরকারের সাথে তোমরা দহরম মহরম করলা, এখন তুমি ইউনূস সাহেবকে অনির্বাচিত বলছো। আরে ইউনূস সাহেব তো আমি মনে করি ডাবল নির্বাচিত, 3 ডাবল নির্বাচিত, অর্থাৎ দেশের অধিকাংশ মানুষ তাকে সমর্থন করেছে। তো তুমি ইউনূস সরকারের সাথে কথা বলবা না, তুমি অপেক্ষা করছো, কি বলে, তুমি ধৃষ্টতামূলক কথা বলছো। এটা কি আপনাকে এটা আপনার কাছে মনে হয় না যে ভারতের ধৃষ্টতা দেখিয়েছে? অবশ্যই এখন দেখেন, নরেন্দ্র মোদী এখন বলছে ভারতের সম্পর্ক একটি দেশের সঙ্গে, কোন ব্যক্তি বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে নয়। তাহলে তোমরা এতদিন শেখ হাসিনাকে আশ্রয় দিলা কেন? তাহলে তোমরা এতদিন শেখ হাসিনাকে এই 17 বছর কেন গোলাম বানায় রাখলা? তাহলে এতদিন তোমরা বাংলাদেশের জনগণের সাথে কেন বন্ধুত্ব করলা না? কেন পাখির মতো গুলি করে মারলা? আমরা কি প্রশ্ন করতে পারি না? দেখুন, এই জেনারেল উপেন্দ্র ত্রিবেদী ভারতের সেনাপ্রধান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক থাকবে কি থাকবে না এটা নির্ধারণ করবে ভারতের বিদেশ মন্ত্রণালয়। এই সেনাপ্রধানের এখানে কাজ কি? বলুন কি কাজ, আপনি আমাকে বলুন কি কাজ। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিব।
জি, আসসালামু আলাইকুম মিশন ভাই এবং চিটো ভাই, আপনাদেরকে দেখে ভালো লাগছে। আপনাদের কথা আমি ব্যাক স্টেজে শুনছিলাম। সাকিব, আমরা ওই নিয়ে কথা বলছিলাম এতক্ষণ, নরেন্দ্র মোদীর সাথে ব্যাংককে বৈঠক। সো এটা নিয়ে অনেক কথা বলেছি, আপনার যদি কোনো মন্তব্য থাকে। যে আমি মিশন ভাই যেটা বলছিলাম ওটা উনি শেষ করুক, তারপর আমি না হয় শুরু জি করি। জি, মনে মিশন ভাই হচ্ছে শেষ কথা করুন। মিশন ভাই শেষ করুক। না, আমার আর বেশি কথা নেই। আমি ওইটাই বললাম আর কি, যে একজন সেনা প্রধানের তো এই বিষয়ে কোনো কথা বলার কথা না। তবে আমি পরিশেষে এটাই বলবো যে বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা এই যে মোদী বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো কথা বলা হবে না যাতে দুই দেশের সম্পর্ক নষ্ট হয়। আমি মনে করি সেটা ভারতকে ভাবতে হবে। ভারতেরও রাজনীতিবিদদেরকে এমন কোনো কথা বলা যাবে না যাতে বাংলাদেশের মানুষ খেপে যায়, যেটা ভারতের পক্ষ থেকে অনবরত বলা হচ্ছে। আমাদেরকে তুচ্ছ করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে, আমাদের এখান থেকে করা হচ্ছে। এগুলোকে 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 বাদ রেখে বৃহত্তর পরিসরে আজকে ডোনাল্ড ট্রাম্প যে ট্যাক্স আমাদের উপর বসিয়েছে, ভারতের উপর বসিয়েছে। কাজে আমাদের কিন্তু ডক্টর ইউনূসের যে ফর্মুলা দিয়েছেন, কানেক্টিভিটি দরকার। তারা আমাদের অবকাঠামো ব্যবহার করবে, আমরা তাদেরটা ব্যবহার করব। তারা আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করবে, আমরা স্থলবন্দর ব্যবহার করব, ইত্যাদি করে কিন্তু নিজেদেরকে সম্পর্ক উন্নয়ন ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নাই। আজকে বিমস্টেকের চেয়ারম্যান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 বছরের জন্য বাংলাদেশ হয়েছে, এটা কিন্তু অনেক অগ্রগতি। এবং ইউনূসকে থাইল্যান্ডে যেভাবে সম্মান করা হয়েছে, তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, ভুটানের, থাইল্যান্ডের সবার সঙ্গে তিনি মিটিং করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ। এবং নরেন্দ্র মোদীর অতিথি ইতিহাস যাই থাকুক না কেন, অন্তত আজকের মিটিং এ তাকে অত্যন্ত পজিটিভলি আমরা দেখেছি। তার তার জেস্টারটা অনেক ইতিবাচক হয়েছে। এবং এভাবেই আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। আমরা কোনো সীমান্ত হত্যা চাই না। আসলে আমি বলি কি ভাই, পরিশেষে সীমান্ত হত্যা, তারপরে যে কোনো হত্যা বা যে কোনো সম্পর্কে যে সমস্যাগুলো আছে ভারতের, এই সবগুলো কিন্তু কূটনৈতিক চ্যানেলের সমাধান করা ছাড়া কোনো গতি না। কিন্তু এই ইউটিউবে ফেসবুকে আমরা বকবক করলে ভারতের কিছু যায় আসে না। সরাসরি কূটনৈতিক ভাবে আমাদের এই সমাধান চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার বক্তব্য। সাকিব। জি, ধন্যবাদ টিটো ভাই। আমি আসলে এই বিষয়টাকে ব্যাখ্যা করতে গেলে শুরুতেই আমি বলবো যে আমি বিনয়ের সাথে বলতে চাই যে টিটো ভাইয়ের আজকের এই যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডে দেখছিলাম তিনি যা প্লে করছিলেন, আমি সবকিছুর সাথে দ্বিমত প্রকাশ করছি। যেমন টিটো ভাই দেখাচ্ছিলেন যে পেছনের চেয়ারটি খালি কেন। তো যেটা ওই মিশন ভাইও বলছিলেন যে আসলে ইংরেজি জানা বা না জানাটা এটা কিন্তু একটা রাষ্ট্রপ্রধানের মূল বৈশিষ্ট্য না। রাষ্ট্রপ্রধান কিভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেটা হচ্ছে বড় বিষয়। তো এখানে একজন ইন্টারপ্রেটার রেখেছেন মোদি, এটাকে আমি মনে করি না যে এতে তাদের বৈঠকের ক্ষেত্রে এতে কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে। তিনি রাখতেই পারেন, একজন ইন্টারপ্রেটার রেখেছেন, আরেকজন ইন্টারপ্রেটার রাখেননি, এটা কোনো বড় বিষয় না। পাশাপাশি টিটো ভাই আরেকটা বিষয় দেখাচ্ছিলেন যে ওই ডক্টর ইউনূসের কূটনীতির চালে নাকি কি ধরাশায়ী হয়ে গেছে মোদি। আমি বিষয়টাকে এভাবেও মনে করি না, কারণ এখানে এমন কোন কূটনৈতিক চাল তিনি খেলেননি যার জন্য একেবারে মোদি ধরাশায়ী হয়ে গেছে। মূল বিষয়টা হচ্ছে কি, আসলে আমি মনে করি যে সেটা ডক্টর ইউনূস হোক বা যেই হোক, আমাদের একটা প্রবণতা কি যে আমরা খুব আমিত্ব, মানে আমরা নিজেদেরকে জাহির করতে খুব পছন্দ করি। তো আমাকে ওই ডক্টর ইউনূসের মতো একটা এরকম বিশাল ব্যক্তি, তিনিও যে এরকম একটি মানে বৈঠকে তিনি যে নিজের আমিত্ব জাহির করবেন, এটা আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে। কারণ আপনি দেখুন, তিনি বলেছেন যে আমরা হচ্ছি একটা গণ আন্দোলনের ফসল, এই সরকারটি, তিনি বলে থাকেন এটা ছাত্রদের আন্দোলনের ফসল তিনি। তাহলে তিনি কি করে তার ব্যক্তিগত একটা গোল্ড মেডেল অ্যাচিভ করলেন? ওই ছবিটা কেন তিনি দিতে গেলেন মোদিকে? তো দরকার নাই। আপনি যেই আন্দোলনের ফসল, আপনি সেই আবু সাইদের ছবি দেন, আপনি গণ আন্দোলনের ছবি দেন তাকে। আপনি তা না দিয়ে আপনি নিজে কবে 2015 সালে একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এটা আপনি মোদিকে দেখাতে যাচ্ছেন। আবার আপনারা তার ওই যে বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করছিলেন যে মোদিকে যেভাবে দেখাচ্ছিল বা ইউনূসকে খুব কনফিডেন্ট লাগছিল, মোদি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে ইউনূসকে রিসিভ করছে। এই যে এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে যে অনেক বোদ্ধারা অনেক অ্যানালাইসিস করছেন বা বলার চেষ্টা করছেন যে এই এই একটা চাওয়ালাকে দেখিয়ে দিয়েছে আমাদের এই ডক্টর ইউনূস, এভাবে নিজেদেরকে আমরা বুঝাচ্ছি যে অনেক বড় করেছি। কিন্তু আপনাকে সত্যটা মানতে হবে। সত্যটা হচ্ছে যে এই একটা বৈঠক করার জন্য, একটা সাইড লাইনের বৈঠক করার জন্য কম প্রচেষ্টা কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি। বহু তদবির টদবির করে একটা এরকম মিটিং অ্যারেঞ্জ করতে প্রচুর পেরেছে। প্রচুর প্রচুর প্রচুর। সেটাই। তাহলে এখন এইটাকে কেন্দ্র করে ইউনূসের বিশ্ব জয়, ইউনূসের ভারত জয়, এই হাসিনাকে এ করে ফেলবো, সেই করে ফেলবো। অথচ একটু আগে আমি দেখছিলাম ওই ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী যিনি, তার যে একটা ব্রিফিং হচ্ছিল, তিনি ওই ব্রিফিং এ কিন্তু স্পষ্ট করে বললেন বিক্রম যে তারা বিক্রম মিশ্রি বিক্রম মিশ্রির যে বৈঠক মানে সংবাদ সম্মেলন, সেখানে গিয়ে স্পষ্ট করে তিনি কিন্তু বললেন যে এই বৈঠকের তারা স্পষ্ট করে তাদের কনসার্ন জানিয়েছে যে সংখ্যালঘু বিষয় নিয়ে,
তারা মানে তাদের যে মানে কনসার্ন, ওই কনসার্নের কথাই, মানে সো কল্ড কনসার্ন, যেটা ওই যে ময়ূকের মতো ব্যক্তিরা তাদের যে ভারতীয় প্রোপাগান্ডা মিডিয়া যে প্রোপাগান্ডা গুলো চালিয়ে যায়, ওই প্রোপাগান্ডা গুলোর কথাই কিন্তু আমরা দেখতে পেলাম ভারতের ওই বিক্রম মিস্ত্রির সুরে। অর্থাৎ এখানে এইটার যে কোনো পজিটিভ মিটিং হয়েছে বা এটার থেকে যে একটা পজিটিভ আউটকাম এসেছে, তা কিন্তু অন্তত বিক্রম মিস্ত্রির কথায় মনে হচ্ছে না। অর্থাৎ ভারত বাংলাদেশকে যেই চোখে দেখে, এবং ভারত যে হাসিনার মতো একজন একটা দাসী বা মানে বান্দি যেটাকে আমরা বলি, তার প্রতি যে আস্থা রাখে, এটা কিন্তু আরেকবার প্রমাণ হলো। তারা ডক্টর ইউনূসকে কখনোই তাদের আস্থায় নিতে পারবে না। আর এখন ডক্টর ইউনূস ভারতকে কনভিন্স করে ফেলেছে বা মোদীকে কনভিন্স করে ফেলেছে বা তিনি অনেক বড় কিছু করে ফেলেছেন এই বৈঠকের মাধ্যমে, আমি আসলে তেমনটা মনে করি না। এটা জাস্ট আপনার ওই একটা গুড ফটো সেশন আপনি বলতে পারেন, একটা ফটো সেশনের জন্য ভালো হয়েছে। বা আমাদের এই যে ডক্টর ইউনূসের যিনি আম, আপনি যে তার যে আমাদের যে শফিকুল আলম ভাই যিনি রয়েছেন, তাদের জন্য খুব ভালো হয়েছে একটা মানে মিডিয়া কাভারেজের জন্য আপনি দেখাতে পারবেন যে এই নরেন্দ্র মোদীর সাথে আমরা একটা মিটিং অ্যারেঞ্জ করতে পেরেছি। তো এখন এই প্রেস সচিব বা তাদের জন্য এটা একটা খুব বড় জিনিস যে তারা এটাকে খুব বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারবেন বা একটা সরকারের অনেক বড় অ্যাচিভমেন্ট হিসেবে দেখাতে পারবেন। কিন্তু আমি মনে করি আসলে এটা কোনো অ্যাচিভমেন্টই হয়নি। এ কারণেই হয়নি যে আপনি একদিক দিয়ে মিটিং এর জন্য ধর্ণা দিচ্ছেন, আবার একদিক দিয়ে আপনি দুদিন আগেই একটা উত্তেজনাকর মন্তব্য রাখলেন যে আমরাই হচ্ছে গিয়ে সমুদ্রের মূল রক্ষাকর্তা, বাংলাদেশকে ছাড়া সমুদ্র রক্ষা হবে না। তো এই যে এ ধরনের মানে কথা, এগুলো শুনতে খুব ভালো লাগে। এগুলো আমাদের মানে আমরা আমাদের হ্যাডম দেখাচ্ছি, এটা অবশ্যই ভালো লাগে। কিন্তু আপনার ডিপ্লোমেসির ক্ষেত্রে কিন্তু আপনার ওই হ্যাডমটা বড় বিষয় না। ডিপ্লোমেসির ক্ষেত্রে সবসময় যেটা হয় যে আপনাকে বুঝতে হবে যে আমরা এখন একটা এমন প্রতিপক্ষ, মানে ভারত আমাদের একটা প্রতিপক্ষ রাষ্ট্র বা একটা শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে। কারণ তারা শেখ হাসিনার প্রতি তাদের আস্থা, তারা অন্য কাউকে এখানে ওই জায়গায় রাখতে চায় না। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, তাকে কখনো আদৌ তারা ফেরত দেবে কিনা ওই বিষয়গুলো নিয়ে যখন আমরা তাদের সাথে একটা নেগোসিয়েশনে যাচ্ছি, সেই মুহূর্তে যখন আপনি এ ধরনের কথাবার্তাগুলো বলে উত্তেজনাটাকে আরো বাড়িয়ে দিচ্ছেন, তারপরে আবার আপনি একটা মিটিং এর জন্য মানে খুব বেশি রিকোয়েস্ট করছেন, তারপর মিটিং হওয়ার পরে আবার আপনি জাহির করার চেষ্টা করছেন যে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে সম্মান দিয়েছে, বা আমরা বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি কিছু দেখিয়ে দিই। আসলে বিষয়টা তা না। আমি মনে করি এই যে এই বৈঠক, এই বৈঠকের থেকে আমাদের আউটকামটা হচ্ছে জিরো। এট দ্য এন্ড অফ দ্য ডে মোদী বলেন বা ভারত বলেন, তাদের আস্থা কিন্তু এই শেখ হাসিনার প্রতি। কারণ শেখ হাসিনাকে দিয়ে তারা যে অপকর্মগুলো করতে পারবে, ওই অপকর্মগুলো ডক্টর ইউনূসকে দিয়ে পারবে না। অতএব ডক্টর ইউনূসকে তারা কখনোই তাদের আস্থায় নেবে না। কিন্তু এখন যে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের মানে অনেক বড় বিশ্বজয় হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এই ন্যারেটিভটার তাহলে সাকিব, পেছনের উদ্দেশ্য আপনাকে সাকিব, বুঝতে হবে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এই বৈঠকটা ভুল ছিল বাংলাদেশের পক্ষ থেকে? বাংলাদেশ যে বারে মোটেও বারে ভুল ছিল না। এই বৈঠক করতে বৈঠকটার চেয়েছে, পেছনে, এই বৈঠকের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখন ওই যে একটা গল্প ছাড়া হচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার 5 বছরের জন্য দরকার। ওই ন্যারেটিভটা বাস্তবায়ন করার জন্য এ ধরনের একটা আপনার ক্যারিশমা দেখাতে হবে যে ডক্টর ইউনূস অনেক বড় ক্যারিশমেটিক লিডার, তিনি অনেক কিছু করে ফেলছেন, তার উপরে আমাদের 5 বছর আস্থা রাখতে হবে, কিন্তু আমাদের আর নির্বাচন দরকার নেই। ইউনূস সাহেব তো আজকে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলে আসলেন যে নির্বাচন আগামী বছরই হবে বা এই বছর ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। বারবার তিনি যে একটা কথা বলতেছেন, তার তো ক্ষমতা থাকার ইচ্ছা নাই, আমরা সেটা দেখতে পাচ্ছি। তার তাহলে ক্ষমতা তার থাকার এটা ইচ্ছা নাই, কিন্তু প্রতিষ্ঠা করার দরকার পড়বে কেন? তার ক্ষমতায় থাকার ইচ্ছা নাই, কিন্তু তার আশেপাশে যে লোকগুলো রয়েছেন তারা তাকে ক্ষমতা ছাড়তে দেবে না। তিনি এখন এমন একটা পাগলা ঘোড়ার মধ্যে উঠে পড়েছেন, এই পাগলা ঘোড়া থেকে তাকে নামতে দেওয়া হবে না। বা তিনি যাদেরকে বলেছেন যে আমার, আমি আপনার সাথে আহ, সম্মানের সাথে দ্বিমত করছি। কোন অবস্থাতেই আপনি ইউনূস সাহেবকে, কারণ ইউনূস সাহেব কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী এই পদটার থেকে অনেক উচ্চতা, তার উচ্চতা, ওনার উচ্চতা অনেক অনেক উপরে। উনি কোনো অবস্থাতেই ওনার সম্মান, মান সম্মান চলে যাক, এটা করবেন না। আমি এটা বিশ্বাস করি না, এটা আমি বিশ্বাস করি না। সো এখন হ্যাঁ, এখন আমি বলতে চাই টিটো ভাই, আমাদের বিশ্বাস থাকাটা ভালো, কিন্তু কারো প্রতি অন্ধবিশ্বাস থাকা ভালো না। কারণ আপনি দেখবেন যে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারাই গিয়েছে তারা কিন্তু ওই লোভের উপরে বা ব্যক্তি স্বার্থের উপরে কিন্তু উঠেছে, এরকম দৃষ্টান্ত খুব একটা নাই। যেই ক্ষমতায় যায়, ওই যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এখন এই ডক্টর ইউনূসের কথা আপনি দেখেন, আমাদের নাহিদ ভাই দেখিয়েছে যে ক্ষমতায় থাকার পরও পদত্যাগ করে কি করে রাজনৈতিক দলে অংশগ্রহণ করা যায়, কি বল? হ্যাঁ, কিন্তু ওগুলোর পিছনে অনেক ব্যাপার স্যাপার আছে, সেগুলো আপনি জানেন। ওগুলো সময় মতো হবে, কারণ এখন তো ওই যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলটা দখল করে রাখছে, এত এত না না মিডিয়া বলে না, না, তারা কিন্তু মিডিয়ার বলছে, স্বাধীন। না সাকিব, তারা কিন্তু বলছে সব মিথ্যা। তারা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে সাকিব। হ্যাঁ, এখন সব মিথ্যা। ব্যাপারটা হচ্ছে কি, একটা মিডিয়াকে তো আপনি যাইতে দিলেন না, আপনি ইন্টারকন্টিনেন্টালের ম্যানেজারের সাক্ষাৎকার তো নিতে দিলেন না। ম্যানেজার বলতেছে ভাই আমাকে জিজ্ঞেস করেন না কিছু, আমি বললে আমার চাকরি বাকরি শেষ। একটা সাংবাদিকের কাছে মুখ খুলতে দেওয়া হলো না ম্যানেজারকে বা ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে। এবার বুঝেন তাহলে মিডিয়ার স্বাধীনতা কোন তার জায়গায় মানে আছে। কিছু কিছু না কিছু আছে ভিতরে। কিছু মানে কি, পুরাটাই সত্য, কিন্তু মিডিয়াতে ওটা আসবে না। আপনার বলতেন না কি যে দালাল মিডিয়া,
আওয়ামী লীগের মিডিয়া মিডিয়া কতটুকু নিয়ন্ত্রিত হচ্ছে যখন এই সরকার থাকবে না, এই ছাত্রদের আধিপত্য যখন কমবে, একদিন এখন যেমন শেখ হাসিনাটা বের হচ্ছে, এদের গুলো বের হবে। জাস্ট ওয়েট এন্ড সি। জানি এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগে, কিন্তু এগুলি বাস্তব। ক্ষমতায় যে যায় সে ওই ক্ষমতার লোভী হয়ে যায়। এই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে কি করলো? তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল সবগুলো মামলা উইথড্র করলো। তারপর তার গ্রামীণকে 5 বছরের জন্য সুদমুক্ত সুবিধা দিয়ে দিলেন তিনি। তারপর কি করলেন? কয়েকদিন আগে একটা ইউনিভার্সিটি দিলেন, গ্রামীণ ইউনিভার্সিটি, ওটারও লাইসেন্স বাগায় নিছেন। তারপরে নিজের চট্টগ্রামের যত লোকজন ভাই ব্রাদার আছে এদেরকে বড় বড় জায়গায় বসায় দিয়েছেন। এখন এগুলি তো বললে আপনি বলবেন যে আপনি কি করে এরকম একটা বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, একটা মানে নোবেল লরিয়েটকে আপনি এইভাবে অপমান করতেছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ উনি তো তাই করছে। একটা এনজিও গ্রাম সরকার চালাচ্ছে, এনজিও আর গ্রামীণ দিয়ে একটা সরকার চালাচ্ছে, এবং তিনি তার কোম্পানিকে 5 বছরের জন্য সুদমুক্ত সুবিধা দিয়ে দিয়েছেন, এবং তিনি একটা গ্রামীণের ইউনিভার্সিটির লাইসেন্স বাগায় নিছেন। তো এখন এগুলি বললে আপনি বলবেন না উনি তো নির্লোভ ব্যক্তি, সারা জীবন তো ট্রাস্টের মাধ্যমেই সব করছে। কিন্তু কথা হইতেছে ওনার সন্তানদের কিন্তু বিদেশে আরামায়েশের ব্যবস্থা তিনি করেই রাখছেন, আর এই ট্রাস্টের নামেই যা করার করছেন। এখন এগুলি আসলে বলতে চাই না, এগুলি বলে তিক্ততা বাড়াতে চাই না। প্রকৃত ঘটনা কি বা কে কিভাবে কতটুকু নিঃস্বার্থ এটা আমরা জানি। ছাত্ররা যখন রক্ত দিচ্ছিল তখন তিনি ওই ওই প্যারিস অলিম্পিকে আসলেন। তো এই হলো কথা। আমাদের দেশের কোনো গুরুত্বপূর্ণ সময় কখনোই তাকে পাওয়া যায় নাই। তো এখন তারপরে তাকে সমালোচনা করতে চাই না, কিন্তু কথা না, হচ্ছে কিন্তু এখন কিন্তু তাকে সাকিব, এখানে যেভাবে বড় আমি করা হচ্ছে, তাকে যেভাবে বড় করা হচ্ছে, এটা একটা অশনি সংকেত। তাকে বড় করে দেখিয়ে অনেকদিন তাকে ক্ষমতায় রেখে দেওয়ার একটা না, না, পরিকল্পনা হচ্ছে সাকিব, বলে আমি আপনার মনে সাথে আমি করি। একমত এক জায়গায়। আমি আপনি চমৎকার বলেছেন। আমি আপনার শেষ বাক্যটা নিয়ে বলতে চাই। যেমন হুম। আজকে আমি সার্জিসের একটা একটা ফটো কার্ড দেখলাম। সেই জি। ফটো কার্ডে সার্জিস বলতেছে যে আমাদের ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ম্যান একটা কারিশমা দেখিয়েছে। কি সেটা? ওই যে কি বলে আপনার, এটা একটু দেখাই আপনাকে। কারিশমাটা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে 1,80,000। হ্যাঁ, তো ওখানে সে শব্দটা ব্যবহার করেছে ম্যাজিক্যাল ম্যান। আমার কানে এসছে ম্যাজিক্যাল ওম্যান বলছিল এক সাংবাদিক হাসিনাকে, মনে আছে? ওই ফারজানা রূপা ফারজানা একটা রূপা, ম্যাজিক লেডি। ম্যাজিক্যাল লেডি। আর আমাদের এখানে বলছে ম্যাজিক্যাল লেডি। ম্যাজিক, জি। এখানে বলছে ম্যাজিক ম্যান, ম্যাজিক্যাল ম্যান। সো মানে এখন নতুন বন্দোবস্ত আপনারা করতে যাচ্ছেন সার্জিস, আমার আমার প্রিয় নেতা। এই সাকিব, আপনি জানেন না সার্জিস হাসনাত এরা কাদের সঙ্গে কথা বলে, কাদের কথায় চলে, কাদের কথায় সেনাপ্রধানের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, কাদের কথায় আবার বলে নির্বাচন পিছিয়ে দাও, কাদের কথায় বলে যে ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে চাই আরো 5 বছর, কিভাবে চায় প্রধানমন্ত্রী। মানে এগুলো তো আমরা জানি রে ভাই, এগুলো সবই জানি, কোথাকার পানি কোথায় কি করায়। ছোটন আছে, তারপরে আপনার ওই যে ফরহাদ মজার আছে, আবার একটা পত্রিকার সম্পাদক আছে। এগুলি একদিন না একদিন তো মানুষ জানবে, তাই না? সব জানবে, কারা কারা কি জন্য কি করতেছে সব জানবে আবার মানুষ। বিদেশি কিছু ইউটিউবার আছে। হ্যাঁ। তো এখন ওই যে আমাদের অবস্থা যে নাম বললে চাকরি থাকবে না, আমরা আজকে নাম বললাম না, নাম একদিন না একদিন তো আসবে, তাই না? নাম বললে চাকরি থাকবে না। এনিওয়ে, জি। তো আমি সাকিব, আপনি যেটা বললেন এটা ঠিক আছে। তবে আমি মনে করি আপনি আপনার কথার মধ্যেই আপনি বলে দিয়েছেন আপনার কথায়, সেটা হচ্ছে কূটনৈতিক যে কূটনীতি তো আসলে, হ্যাঁ, আপনি যেটা বলেছেন ওনার ছবি কেন দিয়েছে, আমি মনে করি এটা কূটনীতির অংশ। সো এটা কূটনীতির অংশ। আমি যেহেতু ভারতের সাথে একটা ভালো রিলেশন তৈরি করতে চাচ্ছি আমরা, মানে অন্তত মানে উইন উইন, সমমর্যাদার, অবশ্যই প্রভু এবং ভিত্তের না, চোখে চোখ রেখে কথা বলতে চাচ্ছি। সেখানে আমার মনে হয় যে কূটনৈতিক ব্যবস্থাটাই উনি নিয়েছেন। ওনার ছবি দিয়ে ওনাদেরকে, ওনার গালে উনি চর মেরেছেন। এই জন্যই মেরেছেন। আমি মনে করি যে তুই তো আমাকে গোল্ড মেডেল দিয়েছিলি, আবার তুই আমার সাথে মিটিং করিস নাই, এখানে এসে আমি তোর পাশে বসে আছি, একবার শুধু আরো চোখে তাকাইছিস আর আমার দিকে তাকাইস নাই, দ্বিতীয় দিন তুই আমার সাথে বসতে বাধ্য হচ্ছিস বা বসতেছিস। এটা কি আমি মনে করি যে ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাকে এটা মানতে হবে সাকিব, যে ইউনূস সাহেবের সময় যে আমাদের রাষ্ট্র হিসেবে যে আমাদের মর্যাদা, আমাদের কিন্তু ভারতের সাথে আমাদের ভিত্ত এবং মালিকের সম্পর্ক নাই। 3 দিক দিয়ে বেষ্টিত ভারতের সাথে শত্রুতা করে আমাদের কোন সরকারি
ঠিক মতো চলতে পারবে বলে আমি অন্তত বিশ্বাস করি না। তবে হ্যাঁ, মর্যাদাপূর্ণ থাকতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে এবং চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভিত্তের মতো কথা বলা যাবে না। লাউড অ্যান্ড ক্লিয়ার, এখানে আমি বলবো ফুল স্টপ। মিশন ভাই, যদি কিছু আর বলার থাকে। না 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 না, সেটাই সেটাই আর কিছু বলার নাই আসলেই। মানে সম্পর্ক আর মানে আমি মনে করি যে গত 15 বছর ধরে হাসিনা এবং ভারত যেই সম্পর্ক ছিল, এই সম্পর্ক আসলে আর কখনোই ফিরে আসবে না আমি মনে করি। বিএনপি কে অনেকে বলে যে বিএনপি ভারত বিষয়ে একটু নরম বা উদার, অনেকে মির্জা ফখরুলকে ভারতের দালাল সরাসরি বলে থাকেন। খুব অবাক লাগে যে যে লোকটা গত 15-16 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, বারে বারে জেল কেটেছে। লন্ডনে আমার সঙ্গে দেখা হয়েছে টিটু ভাই, ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে, আমি আপনাকে বলেছি। মানে খুবই ভগ্নদশা, স্বাস্থ্যের অবস্থা একদম খুবই বারোটা, আচ্ছা, জেলে আমি যেতে আপনাকে হয়েছে। বলি ভাই, সেই লোকটাকে বলে আওয়ামী লীগের দালাল। উনি না আমার জি উনি বলেন। আমার শিক্ষক, উনার সবকিছু আমি জানি, ওনার গোটা গোষ্ঠী সম্পর্কে আমি জানি। উনি ঠাকুরগাঁ, আমি দিনাজপুরের। স্যারকে যারা, ফখরুল সাহেবকে যারা ভারতের দালাল বলে, তারা হচ্ছে বেকুব, ঠিক আছে? সো তাদের ব্যাপারে আমাদের কোনো কিছু মন্তব্য নেই। না আচ্ছা, এখন এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন যে এটা মানে যুক্তরাষ্ট্র আরোপিত নতুন শুল্ক মোকাবেলায় উদ্যোগ নেওয়া উচিত। এই শুল্ক নিয়ে আমরা একটু কথা বলতে চাই এবং আমরা অনুষ্ঠান শেষ করব। সো এ ব্যাপারে যদি আপনি বলার আগে আমি একটু সাকিবের কাছে জানতে চাই, যেহেতু সাকিব আমেরিকাতে থাকে। সো সাকিব, এই যে শুল্ক আরোপ করা হলো, আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, খুব বড় একটা স্ট্যাটাস দিয়েছেন। সো আপনি যদি আমাদের দর্শকদের জন্য আপনার টেকটা যদি একটু বলেন প্লিজ। এবং আমিও একটু সাকিবদের প্রতি তীব্র নিন্দা জানাই আমাদের উপর এরকম ট্যাক্স আরোপ করার জন্য। জি, ওই প্রসঙ্গে যাওয়ার আগে, ওইটার আগে একটা জিনিস দেখাছিলেন টিটো ভাই, যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে। যে হ্যাঁ, রোহিঙ্গা প্রত্যাবর্তন, হ্যাঁ, রাইট। ওটা নিয়ে একটু সংক্ষেপে বলতে চাই যে এই যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, এটাও আমি মনে করি একটা স্ট্যান্ডবাজি। কারণ কি, বাস্তবতা হচ্ছে এদেরকে মিয়ানমার কোথায় ফেরত নেবে? কারণ ওখানে এখনো মানে বিদ্রোহীদের মানে এখনো যুদ্ধ চলছে ওখানে। ওখানে যাওয়ার মতো কোনো পরিবেশই নেই, পরিস্থিতিই নেই। আপনি মিয়ানমার কোনোভাবেই এটা নিতে পারবে না। তো এটা একটা জাস্ট একটা স্ট্যান্ডবাজি, পলিটিক্যাল একটা স্ট্যান্ডবাজি করা হয়েছে। আপনি লিখে রাখেন এই যে 8 লক্ষ রোহিঙ্গা রয়েছে, একটাকেও আপনি ফেরত দিতে পারবেন না। তো এগুলো যাতে বলা এ হচ্ছে এই বিষয়ে আমার মন্তব্য। আর দ্বিতীয় যেটা আমি বলবো, যে আপনি যেটা বললেন যে ওই শুল্কের বিষয়টা নিয়ে, ট্যারিফ। এখন ডোনাল্ড ট্রাম্প তো মানে সে ক্ষমতায় বসার আগে, 20শে জানুয়ারি ক্ষমতায় বসার আগে থেকে কিন্তু সে এটা তার পলিসি, সে বলেছিল যে আমেরিকা ফার্স্ট নীতির আওতায় সে এই ধরনের একটা ট্যারিফ বিভিন্ন দেশের উপরে সে বসাবে। বাংলাদেশের উপর যেরকম একটা বসাবে, এটা তো আমরা অ্যান্টিসিপেট করছিলাম। তো সেজন্য আমি মনে করি যে ডক্টর ইউনূসের উচিত ছিল এটা ঘোষণা দেওয়ার আগেই আমাদের ওই যে এটা রিসিপ্রোকাল ট্যারিফ, তো এই রিসিপ্রোকাল ট্যারিফটা যাতে না বসে, তাই আমাদের তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, বা আমাদের যুক্তরাষ্ট্রের যে পণ্যগুলো আমরা আমদানি করি সেখানে আমরা যে কর বসাই, সেখানে ওই কর কতটুকু কমানো যায় এসব নিয়ে নেগোসিয়েশন করে এটাকে কিন্তু এই 37% অনেক কম আমরা করতে পারতাম ছিল। কারণ সব দেশের উপরেই তো সে মোরাললেস একটা এরকম ট্যারিফ বসিয়েছে। কিন্তু ওটা কি করা হয়েছে? করা কিন্তু হয় নাই। তো আমি মনে করি এটা একটা অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল একটা মিস্টেক হয়েছে। তো এখন এই কথা বলতে গেলে তো আপনি তাহলে বলতে পারেন যে এখন এই যে যাকে সবসময় দেখা যাচ্ছে ক্যামেরার সামনে আসছেন, খুব কথাবার্তা বলছেন, এই যে খলিল সাহেব, তো এই খলিল সাহেব বা খলিল সাহেবের মতো যে লোকজন যারা আছেন, তাদের তো উচিত ছিল যে এই বিষয়টা নিয়ে আরো আগে থেকেই সতর্কতা অবলম্বন করা। যেরকম একটা ট্যারিফ আসতে যাচ্ছে, আমরা এটা নিয়ে যুক্তরাষ্ট্রের এদের সাথে আমরা কমিউনিকেশন চালিয়ে যাই। আপনি স্টার লিঙ্ক নিয়ে আলাপ আলোচনা করছেন ইলন মাস্কের সাথে। স্টার লিঙ্ক চালু হলে এটা কয়জন লোক বেনিফিট পাবে, বা কার মানে খুব মানে একটা লিটল পার্সেন্টেজ অফ পিপল তারা এটা থেকে বেনিফিট পাবে। কিন্তু আপনার এই ট্যারিফের ইম্প্যাক্ট কিন্তু বাংলাদেশের একটা মানে বৃহৎ অংশের জনগোষ্ঠীর উপরে পড়বে। তো সেজন্য এটা আরো মোর ইম্পর্টেন্ট ছিল। আপনি ওই ইলন মাস্কের সাথে স্টারলিংক নিয়ে কথা বলার চেয়ে এই ট্যারিফটা যাতে বাংলাদেশের উপর আরোপ না হয়, সেটা নিয়ে কিন্তু আপনি আরো আগে কথা বলতে পারতেন, এবং বলে এটা নেগোসিয়েশন করে এটা যাতে 37% আরোপ না হয়, এটা নিয়ে আপনি কমিউনিকেশন করতে পারতেন। কিন্তু সেটা কিন্তু করা হয়নি বলে আমি মনে করি যেটা একটা এই পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়, তাদের একটা ব্যর্থতা। তাদের উচিত ছিল এটা নিয়ে তাদের সাথে আরো কথাবার্তা বলে এই বিষয়টা যাতে এরকম না হয় আমাদের উপরে। কারণ আমরা যেটা একটা ভয়াবহ একটা অর্থনৈতিক বিপর্যয়ে পড়তে যাচ্ছি, এটা তো আমরা জানি। তো এটা আমি মনে করি একটা ব্যর্থতা। আপনি ওই স্টার লিঙ্ক বা ওই ইন্টারনেট সার্ভিস
এটা নিয়ে আপনি যেভাবে ইলন মাস্কের সাথে কমিউনিকেট করে এটাকে বড় করে একটা মানে ফলাও করে প্রচার করেছেন যে বাংলাদেশে আমরা ইন্টারনেটের সমস্যা আর থাকবে না, আমরা স্টার লিংকের সাথে কথা বলেছি, ইলন মাস্কের সাথে আমাদের কথা হয়েছে। তো এই স্ট্যান্ড বাজিগুলো না করে আপনি যদি এই যে এই ট্যারিফটা যাতে না আসে এটা নিয়ে যদি আলাপ আলোচনা করতেন আরো আগে, এবং ট্রাম্প যাতে এই ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত না নেয় সেই ধরনের একটা ব্যবস্থা করতেন, সেটা আরো বেটার হতো। তো ওই ঘুরে ফিরে আমি একই কথাই বলবো যে অনেক কিছু আমাদেরকে মানে বলা হচ্ছে বা দেখানো হচ্ছে যে আমরা এই করেছি সেই করেছি, কিন্তু দিন শেষে কি করে তার প্রমাণ হচ্ছে এই 37% ট্যারিফ। এই হলো মূল কথা। জি টিটু ভাই ফোনে কথা বলতেছে তাহলে। হ্যাঁ, যদি না, মিশন ভাই জি কিছু জি, বলার আমি আমি থাকে। বলতে চাই যে আসলে ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন যে বাংলাদেশ আমেরিকার পণ্যের উপর 74% ট্যাক্স বসিয়েছে, উনি এটার ক্যালকুলেশন কিভাবে পেলেন এটা আমার বোধগম্য না। এখন ওনারা একটা জিনিস ধরেছেন, সেটা হচ্ছে যে যে মোট ঘাটতি, যেমন ওনারা এই ঘাটতি হিসাবে যোগ বিয়োগ করে ওনারা এই 74% ধরেছেন, তার অর্ধেক 37%। যেমন ওনারা বলেছেন যে আমেরিকা 2024-এ মোট রপ্তানি, আপনার যেটা যেটা আমি দেখলাম যে আমেরিকা 2024-এ, আচ্ছা ক্যালকুলেটর যেখানে আছে আমি একটু হিসাব করি, আমেরিকা 2024-এ মোট আমদানি করেছে $2.3 বিলিয়ন। এখন এই মোট রপ্তানি, মানে মোট রপ্তানি, সরি, মানে বাংলাদেশ রপ্তানি করেছে $7.4 বিলিয়ন, তাই না? বাংলাদেশ রপ্তানি করেছে $7.4 বিলিয়ন। আর বাংলাদেশ আমদানি করেছে $2.3 বিলিয়ন। এখন এটাকে এরা এরা আপনার মানে বিয়োগ দিয়েছে, মানে মোট রপ্তানি থেকে মোট আমদানি বিয়োগ দেওয়ার পরে এই $5.1 বিলিয়ন হচ্ছে বাণিজ্য ঘাটতি। তো এই আমেরিকা করছে কি, এই $5.1 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, এখন এইটাকে আবার এই এই আপনার ওই মোট রপ্তানি, মানে মোট আমদানি দিয়ে ওরা ভাগ দিয়েছে। ওরা আমেরিকা আমদানি করে না $7.4 বিলিয়ন, এটা দিয়ে। তাহলে আপনি দেখেন এই $5.1 বিলিয়ন ভাগ 7.4 বিলিয়ন, তাহলে সময় সময় পরে আপনার এই 68%, এই মানে এই 68% হচ্ছে এই। এখন এটা যদি আমরা পার্সেন্টেজ বের করি, তাহলে আমরা এই 68-এর যদি আমরা 100 দিয়ে পূরণ দিই, তাহলে এটা হয় 68.91%। বাট ডোনাল্ড ট্রাম্প বলতেছে 74%। তিনি এই 74% কিভাবে বললো আমি জানি না। এখন দেখেন, এখন এই 37% যদি তারা নির্ধারণ করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছে যে কোএফিসিয়েন্ট হবে 0.50, মানে 0.50 হচ্ছে ওই মানে 50%, কিন্তু সেখানে আমাদের এখানে 55% ধরা হয়েছে। যেমন আপনি যদি এই 6891-কে আপনি যদি এই যে আপনি 100 দিয়ে যদি ভাগ দেন, মনে করেন যে আমরা 100 দিয়ে ভাগ দিলাম, ঠিক আছে, 100 দিয়ে ভাগ দিলাম, এই এটা এখন যদি আমরা এই এই 0.54 দিয়ে পূরণ দিই, তাহলে আপনার হয় 37%। আচ্ছা, এই 37%, তো এই হচ্ছে গিয়ে কথা। এখন ক্যালকুলেটর অফ করে ফেলেন ভাই। জি, তাহলে এই যদি এই 0.37% উনি করে, তাহলে এখানে কিন্তু উনি অর্ধেক করেনি, উনি অর্ধেকের বেশি করেছেন। উনি 0.54% করেছেন। এবং আমি বুঝলাম না, কোন দেশে 5.5%, কোন দেশে 5.4%, কোন দেশে 6%, চায়নার উপরে 8.8%, মানে যার যেভাবে খুশি তা করেছেন। এবং উনি যেই 78% ধরেছেন, এটা কিন্তু পুরোপুরি একদম মিথ্যা, এটা কিন্তু সত্য না। উনি যেভাবে হিসাব করেছেন, এই হিসাবটা আসলে বাংলাদেশের সঙ্গে কোনো কথা নাই, বার্তা নেই, উনি একটা হিসাব ওনার মতো করে ফেলেছেন। এই হচ্ছে আমার কথা। এখন এখন এটা বিষয়টা এরকম না যে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বললেন, আমি সাকিবের কাছে জানতে চাই, প্রধান উপদেষ্টা কিন্তু খুব ব্রডলি বললেন যে আমরা আমেরিকান কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলে আমরা আমরা নেগোসিয়েশন করব। সো আপনার কাছে মনে হয় না যে ডোনাল্ড ট্রাম্প কি নেগোসিয়েশন করবে কিনা? সাকিব, আপনি কি মনে করেন? এটা তো আমি মনে করি যে আরো একটি বড় তাদের যে একটা কূটনৈতিক ব্যর্থতা, এটা একটা একনলেজমেন্ট হয়েছে এই কমেন্টস এর মাধ্যমে। কারণ আমার কথা হচ্ছে, আপনি ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি তখন বলছেন আমরা আলাপ আলোচনা করবো, অথচ ঘটনা ঘটার আগেই তো আপনি পারতেন মানে এটা নিয়ে আলোচনা করতে। কারণ আমরা তো জানতাম যে এরকম এই ট্যারিফ ট্রাম্প বসাতে যাচ্ছে। এটা তো সেই ওই ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনেই ট্রাম্প বলে আসছিল যে আমি যদি প্রেসিডেন্ট হই আমি এরকম ট্যারিফ বসাবো। এটা তো ট্রাম্প আগেই বলেছিল। তারপরে যখন 20 জানুয়ারি সে ক্ষমতা নিল, তখন থেকেই সে বলে আসছিল যে আমি সবগুলো দেশের উপর আমি রিসিপ্রোকাল ট্যারিফ বসাতে যাচ্ছি। তো এটা তো ডক্টর ইউনূসের সরকার জানতো। তো আমি এটা যেটা একটু আগে বলছিলাম যে তারা বলছে যে আমরা ইলন মাস্কের সাথে কথা বলেছি, আমরা স্টার লিংক নিয়ে কথা বলেছি, কিন্তু তখন কি তারা জানতো না যে ইলন মাস্ক বা ডোনাল্ড ট্রাম্প তারা মিলে যে একটা এরকম ট্যারিফ আনতে যাচ্ছে সামনে? তারা তো জানতো। তো কেন তখন থেকে তারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেনি? কেন তখন থেকেই তারা এই বিষয় নিয়ে তাদের সাথে আলাপ আলোচনায় যায়নি?
এখন যখন 37% ট্যারিফ ইম্পোজ করা হলো, এখন আপনি বলছেন যে তাদের সাথে আমরা আলাপ আলোচনায় যাব। তো এটা তো আমি মনে করি যে আপনি অযোগ্য অপদার্থ লোকজনকে যে বসিয়ে রেখেছেন আপনার এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং আপনার আশেপাশের উপদেষ্টাগুলো যাদেরকে ওই যে পিনাকি ভট্টাচার্য বলে থাকেন যে ডায়াপার পরে থাকে, অ্যাডাল্ট ডায়াপার পরা উপদেষ্টা, তাদেরকে বসালে এরকমই হবে যে আপনি ঘটনা ঘটার পরে আপনার উপলব্ধি হবে যে এখন তাদের সাথে আমি আলাপ আলোচনা করবো। অথচ উচিত ছিল তো এগুলো আরো আগেই, আগে। আপনি 20 জানুয়ারির পর থেকেই তাদের সাথে কথাবার্তা বলে এটা যাতে না আসে আমাদের উপরে তা করা। আপনি তা করেননি। আপনি লিখে রাখেন এই 37% ট্যারিফের একটা ডিজাস্ট্রাস একটা এফেক্ট আমাদের উপরে হতে যাচ্ছে, এবং সেটা আপনি মোকাবেলা করা আমাদের জন্য মানে অত্যন্ত দুরূহ একটা ব্যাপার হতে যাচ্ছে। তো এটার দায়িত্ব নিতে হবে, কিন্তু তা না করে এখন হচ্ছে কি আপনি দেখবেন মিডিয়াতে ডক্টর ইউনূসকে একটা কাল্ট ফিগার হিসেবে এখন পোর্ট্রে করা হবে, যে ডক্টর ইউনূসের সরকার বারবার দরকার, বা ডক্টর ইউনূসকে আরো 5 বছর ক্ষমতায় রাখতে হবে, ওই বয়ান প্রতিষ্ঠা করতে হবে। এবং ডক্টর ইউনূসকে ঘিরে যে ছাত্র উপদেষ্টা গুলো ছিল বা ছাত্ররা রয়েছে, এদের কোনো ভুল ত্রুটি কোনো মিডিয়াতে আসবে না, আপনি লিখে রাখেন। এই যে একটা খালি আসতে নিয়েছিল যে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এই বড় বড় দামি দামি সুইচ গুলো তারা নিয়ে রেখেছিল নিজেদের দখলে, আপনি দেখেন এই নিউজটা কিন্তু কোনো মিডিয়াতে ফলো আপ করতে পারলো না। একটা মিডিয়া, একটা সাংবাদিক কেউ কিন্তু গিয়ে ইন্টারকন্টিনেন্টালের যে ম্যানেজার তাদের সাথে কিন্তু কথা বলার সুযোগই পেল না, কারণ ওই পর্যন্ত আপনি যেতেই পারবেন না। যাওয়ার আগেই আপনাকে ওই অ্যাক্সেস ডিনাইড, এবং ওরাও কেউ মুখ খুলবে না এই বিষয় নিয়ে। তো এই হলো ব্যাপার, যে আপনি মিডিয়ার কণ্ঠ রোধ করে তাদের যত আকাম কুকাম আছে এগুলোকে আপনি ধামাচাপা দিয়ে আপনি ডক্টর ইউনূসকে একটা বড় কাল্ট ফিগার হিসেবে সামনে এনে তাকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার যে পরিকল্পনা বাস্তবায়ন করছেন, এ থেকে একটা বিষয় এখন স্পষ্ট, যে তারা চাচ্ছে নির্বাচন যাতে না হয়, নির্বাচন না হয়ে এইভাবে যাতে এই সরকারটাকে নিয়ে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এবং এতে নির্বাচন বিলম্বিত হলে কারা বা কোন পক্ষগুলো বেনিফিটেড হবে এটা আপনিও জানেন, আমিও জানি। তো এখন আমি মনে করি যে দীর্ঘমেয়াদে আমাদের এই দেশটাকে নিয়ে একটা বড় মাস্টার প্ল্যান, একটা ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন যাতে না হয়। ওই লক্ষ্য নিয়েই কিন্তু এই ন্যারেটিভ গুলো করা হচ্ছে। এই ন্যারেটিভ গুলো আপনি যা দেখছেন বা যা সামনে হবে, বা এই যে নরেন্দ্র মোদীর এই যে সাথে যে বৈঠক, এটাকে কেন্দ্র করে যেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে যে প্রচার করা হচ্ছে যে এটা একটা ডক্টর ইউনূসের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট মোদীর সাথে বৈঠক করাটা, এইগুলো এখন করা হবে। আগামী দিনগুলোতেও এইভাবেই ডক্টর ইউনূসকে একটা অনেক বড় কাল্ট ফিগার হিসেবে আমাদের সামনে পোর্ট্রে করার চেষ্টা করা হবে। আমাদের সামনে তাকে পোর্ট্রে করা হবে যে তিনি ইমরান খানের চেয়ে অনেক বড় একটা রাষ্ট্রনায়ক হয়ে গিয়েছেন। কারণ কথা হচ্ছে কি, আপনিও জানেন আমিও জানি যে ইমরান খান কি, ইমরান খান হচ্ছেন সেই ব্যক্তি যিনি মানে প্রচন্ড জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এখনো কারাগারে আছেন। কতটা তিনি ন্যাশনালিস্টিক সেন্টিমেন্ট ধারণ করেন সেটা তো আমরা জানি। আর ডক্টর ইউনূসকে আমরা কখনোই কিন্তু আমাদের কোনো বড় আন্দোলনে বা বড় কোনো বিপর্যয়ে কখনোই আমাদের পাশে পাইনি। ছাত্র আন্দোলনের সময় তিনি, বললাম যেটা একটু আগে, প্যারিস অলিম্পিকে তিনি ছিলেন। তো এখন তাকে যদি আপনি ওই রকম চেষ্টা করেন ইমরান খানের মতো একটা ব্যক্তিত্ব হিসেবে পোর্ট্রে করতে, এটা ধোপে টিকবে না, এটা হচ্ছে বড় কথা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কিছু মন্তব্য করতে চান? আপনার আপনার মাইকটা অন করতে হবে। জি জি, আমি একটু ট্যারিফ নিয়ে কিছু কথা বলে আমার উচ্ছ্বাস করবো। সেটা হচ্ছে যে বাংলাদেশি পণ্যে যেই 37% শুল্ক আরোপ করা হয়েছে, এখন দেখা গেছে যে ভিয়েতনাম, চীন, কম্বোডিয়ার শুল্ক বাংলাদেশের চেয়ে বেশি হবে। সে কারণে হয়তো এই রেডিমেড গার্মেন্ট সেক্টরে শিল্প অতটা আক্রান্ত হবে না এমন ধারণা আছে। আবার ভারত, পাকিস্তান, তুরস্কে কিন্তু আমাদের চেয়ে শুল্ক কম, এখানে ভারত লাভবান হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি টিটু ভাই, এতে কিন্তু আমেরিকাতে পণ্যের দাম বেড়ে যাবে। আমেরিকাতে যেই জামা কাপড়ের দাম এখন যা, তার চেয়ে অনেক বেশি হবে। এই কারণে আমেরিকার যে ভোক্তারা আছে তারা কিন্তু এমনিতে কিনবে কম। কারণ এই যে ট্রাম্প অতিরিক্ত শুল্ক দিল, এটা কিন্তু আমেরিকার জনগণই কিন্তু দিবে। এতে সুবিধা হচ্ছে কি, যে আমেরিকান সরকারের ট্যাক্স বেশি আসবে, আর আমাদেরও সুবিধা হচ্ছে যে মার্কিন জনগণ আগে কাপড় দুইটা কিনতো, একটা কিনবে, এই কারণে কমে যাবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যেসব দেশে ট্যাক্স কম ওইসব দেশ থেকে বেশি কিনবে, আমাদের থেকে একটু কম কিনবে। আর বাংলাদেশ তো আর আপনার লোকসান দিয়ে পণ্য কিনবে না, তাই না? অতিরিক্ত ট্যাক্স আমেরিকার জনগণের পকেট থেকেই যাবে। এর ফলে আমেরিকায় যেহেতু পোশাকের দাম কমবে, তাই আমেরিকা আমাদের কাছ থেকে আমদানিও কম করবে। তবে আমি আগেও বলেছি যে এর প্রভাব কিভাবে, মানে কতটুকু আসবে আমি এখনো শিওর না, কারণ শুল্কের একটা ফাঁকি আছে। মনে করেন যে বাংলাদেশের কোনো বড় একটা ব্র্যান্ডের শার্ট আমেরিকার একটা দোকানে এতদিন মনে করেন যে ওয়ালমার্টে $20 বিক্রি হতো, তাই না? তো এই $20 যে এই গেঞ্জিটা বিক্রি করে ওইটা মনে করেন বাংলাদেশ থেকে কিনছে মনে করেন $5। তাহলে এই যে শুল্ক বসাইছে, এই শুল্কটা কিন্তু ওই যে মানে বন্দরে আসে না যখন, তখন যে ক্রয় মূল্যটা হয় সেই ক্রয় মূল্যের উপর কিন্তু এই শুল্কটা ধরা হয়। মানে এই $5 উপরে শুল্ক হবে, কিন্তু $20 উপরে না, বাজার মূল্যের উপরে না, এটা ধরা হয় ক্রয় মূল্যের উপরে, অ্যাকর্ডিং টু দা যে ইম্পোস্ট ট্যারিফ বাই ডোনাল্ড ট্রাম্প। এটা সেগুলো দেখা যাবে যে এই $5 শার্টের উপরে ধরেন যে আগে শুল্ক আসতো 50 পয়সা, এখন হয়তো আসবে মনে করেন যে $1 বা $1.5 এরকম। তো এখন ওই $20 শার্ট খুব সহজেই $2 বাড়িয়ে
ওই ব্র্যান্ডটা ওনারটা সামাল দিতে পারবে। একটা সুবিধা হচ্ছে যে বাংলাদেশ মূলত মধ্য দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ভারতের দালালরা এবং আওয়ামী লীগের দালালরা এবং আওয়ামী লীগের দোসররা, আমি বলবো তাদের আশা হতাশ হয়েছেন। তারা এখন তাদের যে আশাটুকু ছিল সেটাও তারা এখন বাদ দিতে হবে। কারণ ভারতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি ভারতের সম্পর্ক হয়ে যায় এবং হবে, এটা কিন্তু মোটামুটি একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। নরেন্দ্র মোদী অবশেষে বুঝতে পেরেছে হয়তোবা যে আমরা বাংলাদেশের এভাবে কিছু করতে পারবো না। যদিও বন্ধু সুলভ এসে ক্ষতি করার চেষ্টা করবে, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে আরো তিনি সতর্ক থাকবেন। প্রিয় দর্শক, এখানে আলোচনা শুনেছেন এবং বাংলাদেশের যে সমস্ত আওয়ামী লীগ রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আর আশা করেন না। আপনারা এখন প্রত্যেকে নিজেরা নিজেদের অবস্থান ঠিক করেন। আপনারা কিভাবে বেঁচে থাকবেন, কিভাবে আপনারা নিরাপদে বাংলাদেশে অবস্থান করবেন। কারণ আপনারা যদি এই দেশ বিদেশের উস্কানিতে রাস্তায় নামেন তাহলে দেখবেন তো কি হয়েছে। আপনারা দেখেছেন ওই দিনকে ৩২ নম্বরে কি হয়েছে। তো এরকমই হবে। আপনার নেত্রীরা শুধু বা নেতারা তারা বিদেশে বসে কিন্তু শান্তিতে আছে, আপনারা এখানে কষ্ট করছেন। আপনারা শুধুমাত্র উস্কানিতে পা দিয়ে আপনাদের জীবন হুমকির মুখে ফেলছেন।